হঠাৎ ফুঁসে উঠল আনসারুল্লাহ, নেতানিয়াহুর ওপর মর্মন্তুদ হামলা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। তালেবান যোদ্ধাদের বিজয়ের নেপথ্যের গল্পগুলোর কথা মনে আছে? দীর্ঘ 20টি বছর ধরে কত কত গুমরে কাঁদা, বিষণ্ণতা, হতাশা আর বেদনার গল্প তাদের ছিল। আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো আফগানিস্তানের ওপর কি না করেছে। বিশ্বের সেরা উন্নত ওই দেশগুলো একত্রে একজোট হয়ে সামরিক হামলা চালিয়েছে। যুগের পর যুগ ধরে সেখানে সেনা ঘাঁটি করে অবস্থান নিয়েছে। চারপাশ থেকে সমন্বিত হামলা চালিয়েছে সবচেয়ে উন্নত ও বিরল সব অস্ত্রশস্ত্র ও ক্ষেপণাস্ত্র দিয়ে। সংস্কৃতি, সমাজ, রাষ্ট্র, পররাষ্ট্র, ধর্ম, অর্থনীতি সব সেক্টরেই ধ্বংসযজ্ঞ এবং তাদের মতো করে সংস্কার করেছিল। জীবনে আর কোনো সময়েও তালেবান শাসন আফগানিস্তানে ফিরে আসবে না, এমনটা সবাই তো ভেবেছিল। ওই পশ্চিমারা বিশ্ববাসীর কাছে এটা পর্যন্ত বিশ্বাস করিয়ে ফেলেছিল যে আফগানিস্তান আধুনিক হয়ে গেছে, সেখানে উন্নয়নের জোয়ার বইতে শুরু করেছে, আর তাদের ভাষায় গোঁড়া, মৌলবাদ, কট্টর, জঙ্গিবাদ, তালেবান চিরতরে বিশ্ব থেকে মুছে গেছে। কিন্তু আমরা কি দেখলাম? ন্যায়নিষ্ঠতা, সততা, একনিষ্ঠতা, দেশপ্রেম, সুতীব্র প্রত্যয়, আল্লাহতে বিশ্বাস, ধর্মের প্রতি অনুরক্ত থাকা, সময় বা কাল নির্বিশেষে আদর্শকে বুকে ধারণ করা, ত্যাগ, রক্ত ঢেলে দেয়া, জীবন উৎসর্গ করা ইত্যাদি অটল অবিচল থাকলে মহান আল্লাহ পাকের রহমত আসবেই, আসেই। কত শত নেতা, লাখো হাজার মানুষ, প্রতিবাদী তরুণ, ঊর্ধ্বতন কমান্ডার, সেনাপতি তাদের মারা পড়েছে সে সময়। যেন নিশ্চিহ্নই হয়ে গিয়েছিল তালেবান। অবশেষে বিজয় ছিনিয়ে আনল তালেবান। আমেরিকা ও তাদের দোসররা লেজ গুটিয়ে কিভাবে পালিয়ে গেছে আফগানিস্তান থেকে তা পুরো বিশ্ব টিভিতে লাইভ টেলিকাস্টে দেখেছে। কেউ যেন বিশ্বাসই করতে পারছিল না তালেবান আবারও আফগানিস্তানের রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসবে, দেশ চালাবে তারা। পশ্চিমা ও তাদের দোসরদের রক্তচক্ষু উপেক্ষা করে কোনো সহায়তা ছড়াই। হ্যাঁ, এটা এখন বাস্তব। তালেবান নিজেদের মতো করেই দেশ চালাচ্ছে এখন। দারুণ ভালো আছে তারা। বিশ্বে তাদের মুদ্রার ভ্যালু এখন ডলারকে ছাড়িয়ে সবচেয়ে উপরে। বাংলাদেশের কথাই ধরুন না, কেউ কি কোনো কালে ভেবেছিল জোকের মতো আসন ধরে রাখা খুনি হাসিনা কোনোদিনও আর ক্ষমতা থেকে নামবেন? 2041 সাল পর্যন্ত তারা উন্নয়নের স্বপ্ন দেখিয়েছিল। সামনের আরও 1.5 যুগ ক্ষমতায় থাকার স্বপ্নে বিভোর ছিল তারা। হাসিনাকে ক্ষমতা থেকে নামানো যেন এক কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। কোনো আন্দোলনই কাজ করছিল না। জনগণের দেয়ালে পিঠ ঠেকে গেলেও তারা রাজপথে নামছিল না। অথচ সেই হাসিনার ন্যাক্কারজনকভাবে পতন হলো। অনেকের কাছে এখনও যেন অবিশ্বাস্য, ঠিক এভাবেই, এমন করেই ইসরায়েলেরও একদিন পতন হবে। আজ যাদের বিশ্বাস হচ্ছে না এই কথা, তারা এই ভিডিওটি হিস্ট্রিতে সেভ করে রাখুন, যেন প্রতি বছর রিমাইন্ডার হয়ে সামনে আসে। আজ থেকে 10, 20, 30 বা 40 বছর পর যদি ইসরায়েল শেষ হয়ে যায় বা ইসলামী শাসনের তলে আসে, সেদিন মিলিয়ে নেবেন। ইসরায়েলকে ক্রমাগতভাবে সাহায্য করতে এমনই এক কঠিন রূপে জেগে উঠেছে আরেক সশস্ত্র সংগঠন আনসারুল্লাহ। ইয়েমেনের এই সশস্ত্র গোষ্ঠীটির মিডিয়া সেলের উপপ্রধান নাসরুদ্দিন আমের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েলি শত্রুর নতুন আগ্রাসনের জন্য আমরা আল্লাহর সাহায্যে জবাব দেব ইনশাআল্লাহ। রোববার হুদায়দা বন্দর নগরীতে বড় ধরনের বিমান হামলা চালায় ইসরায়েলের বর্বর বাহিনী। এই হামলার পরই আমের তার এক্স হ্যান্ডেলে দেয়া এক বার্তায় ওই প্রতিশোধের অঙ্গীকার করেন। ইসরায়েলি আক্রমণ ব্যর্থ হয়েছে উল্লেখ করে আনসারুল্লাহ নেতা বলেন, প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা আগে থেকেই নেওয়া হয়েছিল এবং রাস ইসা এবং হুদায়দা বন্দরগুলোর তেল মজুত করা গুদামগুলো খালি করা হয়েছিল। নাসরুদ্দিন আমের এ সময় জোর দিয়ে বলেন, ইসরায়েলের এ ধরনের আক্রমণ ইয়েমেনের সেনাবাহিনীকে ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন দেয়া থেকে বিরত রাখতে পারবে না। ইয়েমেনি সামরিক বাহিনী তাদের ফিলিস্তিনপন্থী অভিযান চালিয়ে যাবে। এর আগে ইসরায়েলি বাহিনী রোববার বিকালে ইয়েমেনের উপকূলীয় শহর হুদায়দায় বিমান হামলা চালায়। তবে তারা এখন আনসারুল্লাহর শক্ত প্রতিক্রিয়ার হুমকির মুখে পড়েছে। আল মায়াদিন জানিয়েছে, ইসরায়েলি আক্রমণকারীরা একটি বেসামরিক বন্দর এবং বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে। স্থানীয় সূত্র জানায়, হুদায়দা বন্দরে তেলের ট্যাঙ্কগুলোতে আগুন লেগেছে এবং হামলার ফলে ঘন ধোঁয়া উড়তে দেখা গেছে। নাসরুদ্দিন আমের আরও বলেন, ইসরায়েলি শত্রু যে আনন্দে বিভোর হয়েছে
তা তাদের জন্য গুরুতর পরিণতি বয়ে আনবে এবং তারা অবশ্যই এর ফল ভোগ করবে। সম্প্রতি ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েলের ওপর 3টি ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে, যার প্রেক্ষিতে ইসরায়েলও ইয়েমেনে পাল্টা আক্রমণ চালানোর সিদ্ধান্ত নিয়েছে এবং হামলা চালিয়েছে। হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহর হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। এরই জেরে ইসরায়েল সরকার তাদের আকাশসীমা 31 অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে এবং ইউরোপের সঙ্গে সব ফ্লাইট বাতিল করেছে। রোববার ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, দখলকৃত অঞ্চলের আকাশসীমা বন্ধ রয়েছে এবং ইউরোপের সঙ্গে সবগুলো ফ্লাইট 31 অক্টোবর পর্যন্ত বাতিল করা হয়েছে। এর আগে এক বিবৃতিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তিনি বলেন, ইয়েমেন থেকে তেল আবিবের ওই বিমানবন্দরে প্যালেস্টাইন 2 নামের একটি দেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। যখন ইসরায়েলের অপরাধী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র থেকে ফিরে বিমানবন্দরে পা রাখেন। বিবৃতিতে জেনারেল সারি বলেন, আমরা নেতানিয়াহুর আগমনের সময় বেন গুরিয়ন বিমানবন্দরে প্যালেস্টাইন 2 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছি। হাসান নাসরুল্লাহর হত্যার বদলা হিসেবেই এই হামলা চালানো হয় বলেও জানান তিনি। আর এই ঘটনার পর থেকেই দখলকৃত অঞ্চল থেকে ইউরোপ এবং ইউরোপ থেকে দখলকৃত অঞ্চলে চলাচলকারী সব ফ্লাইট বাতিল করেছে ইসরায়েল। এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি এক বিবৃতিতে বলেছে, ইউরোপীয় কমিশন এবং ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি ইএএসএ পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং সাম্প্রতিক সামরিক সংঘাতের প্রভাব যথাযথ মনিটর করছে। ওই অঞ্চলের আকাশে আক্রমণ বৃদ্ধি এবং নিরাপত্তা পরিস্থিতির অবনতি লক্ষ্য করা গেছে, যা দখলকৃত ফিলিস্তিন এবং লেবাননের ওপর বিমান পরিবহনের নিরাপত্তাকে প্রভাবিত করছে। এমন পরিস্থিতির কারণে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতে এই অঞ্চলে যুদ্ধাবস্থা বাড়ার আশঙ্কা রয়েছে, যা সিভিল এভিয়েশনের নিরাপত্তার জন্য উদ্বেগজনক। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন যুক্তি দিয়ে বলেছে, ইসরায়েল নাসরুল্লাহ হত্যাকাণ্ডকে একটি সাফল্য হিসেবে দেখালেও বাস্তবতা হল হিজবুল্লাহ নিজেদের পুনর্গঠন করে নতুন নেতা নিয়োগ করবে এবং তাদের প্রতিরোধ সংগ্রাম চালিয়ে যাবে। শুক্রবার রাতে বৈরুতের দক্ষিণে ইসরায়েলি বিমান হামলায় নাসরুল্লাহ শাহাদাত বরণ করেন। সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, নাসরুল্লাহর হত্যাকাণ্ড ইসরায়েলের জন্য একটি বড় সাফল্য, তবে এই হত্যাকাণ্ডের পরও হিজবুল্লাহকে নিঃশেষ করে দেয়া সম্ভব নয়। প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়েছে, অতীতেও ইসরায়েল হিজবুল্লাহ নেতাদের হত্যার চেষ্টা করেছে, তাতেও তাদের প্রতিরোধ সংগ্রাম থেমে থাকেনি। উদাহরণস্বরূপ 2008 সালে ইসরায়েল সিরিয়ার দামেস্কে হিজবুল্লাহর সামরিক নেতা ইমাদ মুঘনিয়াকে হত্যা করেছিল। তারপরেও হিজবুল্লাহ আরও শক্তিশালী হয়ে ওঠে। এছাড়া হামাসের বিষয়ে সিএনএনের বিশ্লেষণে বলা হয়েছে, 2004 সালে ইসরায়েল হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনকে হত্যা করলেও সংগঠনটি ধসে পড়েনি। প্রায় 2 দশক পরেও হামাস ইসরায়েলের বিরুদ্ধে অক্টোবর 7-এর অপারেশন আল আকসা স্টর্ম পরিচালনা করেছে। সিএনএন ইরানের কোচ ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাশেম সোলাইমানির হত্যাকাণ্ডের বিষয়টিও উল্লেখ করেছে, যেখানে বলা হয়েছে যুক্তরাষ্ট্র এই হত্যাকাণ্ড চালিয়েছে, আর এই হত্যাকাণ্ডের পরও ইরানের আঞ্চলিক প্রভাব একটুও কমে যায়নি। উল্টো হিজবুল্লাহ, হামাস এবং ইয়েমেনের আনসারুল্লাহ এখনও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত হেনে যাচ্ছে। সিএনএন বলছে, নাসরুল্লাহর হত্যাকাণ্ড ইসরায়েলের জন্য একটি সাফল্য হলেও হিজবুল্লাহ 4 দশকের পুরনো সংগঠন। ইতিহাস বলছে তারা নিজেদের পুনর্গঠন করে তাদের প্রতিরোধ লড়াই অব্যাহত রাখবে। ইতোমধ্যে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ ছাড়াও আরও 20 জন সিনিয়র নেতাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। তারা জানায়, শুক্রবার যখন হিজবুল্লাহর সদর দপ্তরে হামলা চালানো হয়, তখন নাসরুল্লাহ ছাড়াও আরও 20 সিনিয়র নেতা নিহত হয়েছেন। শুক্রবার বৈরুতে এক হামলায় হাসান নাসরুল্লাহকে হত্যা করা হয়েছে। ইসরায়েল ডিফেন্স ফোর্স দাবি করছে, হাসান নাসরুল্লাহকে টার্গেট করে সে হামলা চালানো হয়েছিল। এ হামলায় হাসান নাসরুল্লাহর সঙ্গে হিজবুল্লাহর সাউদার্ন ফ্রন্ট কমান্ডারও নিহত হয়েছে। আইডিএফ জানায়, তারা নাসরুল্লাহ সিকিউরিটি ইউনিটের প্রধান ইব্রাহিম হুসেইন জাজুনি ও তার দীর্ঘদিনের সহযোগী ও পরামর্শক সামির তৌফিক দ্বীপকে হত্যা করেছে। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহ সদর দপ্তর ছিল বেসামরিক ভবনের নিচে। গত বছরের 7 অক্টোবরের পর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের চালানো নিপীড়ন ও সামরিক অভিযানে প্রাণ হারিয়েছে 41,000-এর বেশি ফিলিস্তিনি, আহত 90,000-এরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে একাধিকবার লেবানন সীমান্তে সহিংসতার ঘটনা ঘটেছে। 2 দেশই সীমান্ত থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিয়েছে। লেবাননের উত্তরাঞ্চলীয় সীমান্তের নিয়ন্ত্রণ ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কাছে। তারা বেশ কয়েকবার হামলার হুঁশিয়ারি দিয়েছে।
ইসরায়েলের সঙ্গে সংঘাতে এখন পর্যন্ত শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন। তবে এবার সীমান্তবর্তী এলাকা ছাপিয়ে এবার পরস্পরের সীমান্ত থেকে মূল ভূখণ্ডের বেশ ভেতরে হামলা চালানো শুরু করেছে দুই দেশ। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। নিরাপদে থাকুন।